আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান। অর্থাৎ আওয়ামী লীগকে এক প্রকার গ্রিন সিগন্যালই দিয়ে দিলেন যেন বিএনপি চেয়ারম্যান। নিজ দলে ভোট টানতেই হোক বা অন্য কোনো কারণ, আওয়ামী লীগকে বেশ সমীহ করেই কথা বলতে দেখা যাচ্ছে বিএনপি নেতাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন ভালো আওয়ামী লীগারদের কোনো ধরনের হয়রানি করবে না বিএনপি। এবার তারেক রহমান বললেন রাজনীতি করার অধিকার সবারই আছে, সে যদি হয় শেখ হাসিনার সন্তানও। শেখ হাসিনাও যেহেতু এখনো সক্রিয়, আদতে গ্রিন সিগন্যালটা শেখ হাসিনার দিকেই বর্তায় বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য রেখেছেন তা কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয়, বাংলাদেশের আগামী রাজনীতিতে এক সুদূর প্রসারী বিনিয়োগ বলেই মনে করছেন বিশ্লেষকরা। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন রাজনৈতিক মেরুকরণ তীব্র, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করেছেন শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে জনগণের আদালতের উপরই সব ছেড়ে দিয়েছেন তিনি। বলেছেন যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান নিজেকে একজন প্রতিহিংসা পরায়ণ নেতার বদলে একজন গণতান্ত্রিক স্টেটসম্যান হিসেবে উপস্থাপন করলেন, যিনি ব্যক্তিগত আক্রোশের ঊর্ধ্বে উঠে আইনের শাসন ও জনমতের উপর ভরসা রেখেছেন। বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই বক্তব্যের পেছনে কাজ করছে গভীর রাজনৈতিক অঙ্ক। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি উদারতা, কিন্তু এর নেপথ্যে রয়েছে ভোট ব্যাংকের হিসেব নিকেশ এবং মাঠের রাজনীতির বাস্তবতা। বর্তমানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী, সাংগঠনিকভাবে শক্তিশালী এবং মাঠ দখলে জামায়াত বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে জামায়াতকে এককভাবে মোকাবেলা করা এবং নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিএনপির প্রয়োজন একটি বিশাল ভোট ব্যাংক। বিভিন্ন জরিপ বলছে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের একটি বড় অংশ, যারা বর্তমানে নেতৃত্বহীন এবং হতাশ, তারা জামায়াতের উত্থান ঠেকাতে বিএনপির দিকে ঝুঁকছেন। এমনকি বিএনপির নীতি নির্ধারকরাও মনে করছেন আওয়ামী লীগের ভোটাররা শেষ পর্যন্ত বিএনপিকেই বেছে নেবে মন্দের ভালো বা সেকুলার স্পেস ধরে রাখার স্বার্থে। ঠিক এই জায়গাটিতেই বিএনপি সফট গেম খেলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভালো আওয়ামী লীগারদের হয়রানি না করার ঘোষণা এবং তারেক রহমানের এই গ্রিন সিগন্যাল সবই এক সুতোয় গাঁথা, এমনই মত বিশ্লেষকদের। মাঠের রাজনীতিতে আরেকটি দৃশ্যমান পরিবর্তন হল আওয়ামী লীগের তৃণমূল এবং মধ্যম সারির নেতাকর্মীদের দলবদল। বিগত 1.5 বছরে মামলার খড়গ এবং আন্তর্জাতিক কোণঠাসা অবস্থা থেকে বাঁচতে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বা করার অপেক্ষায় আছেন। বিএনপিও কৌশলগত কারণে এদের সাদরে গ্রহণ করছে। এর মাধ্যমে দুটি লক্ষ্য অর্জিত হচ্ছে। প্রথমত, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া এবং দ্বিতীয়ত, জামায়াত শিবিরের বিপরীতে নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান যখন বললেন যদি কেউ, অর্থাৎ আওয়ামী লীগ যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, জনগণ যদি তাকে স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে, তখন তিনি আসলে এই বার্তাটিই দিচ্ছেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে রাজনৈতিক সহ অবস্থানে বিশ্বাসী, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বিএনপির গ্রহণযোগ্যতা বাড়াবে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে তাকিয়ে আছে,
তখন প্রধান বিরোধী নেতার মুখে এমন সহনশীল বক্তব্য তার ভাবমূর্তি উজ্জ্বল করবে। নির্বাচনী জোট ও সরকার গঠন নিয়েও তারেক রহমান অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। তার যুক্তি হলো, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে? এই বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন যে আগামী নির্বাচনে বিএনপি একাই সরকার গঠন করতে চায় এবং সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি কামনা করে। এটি জামায়াতের প্রতি একটি প্রচ্ছন্ন বার্তাও বটে। জরিপগুলো বলছে তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে জনমত জরিপে সবার চেয়ে এগিয়ে আছেন। বিএনপি আত্মবিশ্বাসী যে নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের ২/৩ বেশি আসনে তারা জয়লাভ করবে। বর্তমানে ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাকি আসনগুলোতে তাদের জোট শরিকরা লড়ছেন। বিএনপি নেতাদের মতে সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন তাদের থাকবে এবং এর জন্য জামায়াতের উপর নির্ভর করার কোনো প্রয়োজন তাদের নেই। জামায়াতকে জোটে না নেওয়ার সিদ্ধান্তটি বিএনপির দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, যেখানে তারা উগ্র ডানপন্থী তকমা ঝেড়ে ফেলে একটি মধ্যপন্থী উদার গণতান্ত্রিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তারেক রহমান ভারসাম্যপূর্ণ এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আবেগের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের প্রায় 17.5 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে, এমন অংশীদারদের প্রয়োজন। তার মতে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যারা জুৎসই প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব রাখা হবে, নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়। অর্থাৎ ভারতের সঙ্গে বৈরিতা নয়, আবার চীনের দিকে অন্ধ ঝুঁকে পড়াও নয়, বরং সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় নীতির আধুনিক সংস্করণ। তিনি জোর দিয়েছেন তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্য প্রসারের উপরে। তিনি জানান, আগামী দিনের রাজনীতিতে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরি সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে। তারেক রহমানের এই কথাগুলো প্রমাণ করে যে তিনি কেবল ক্ষমতার পট পরিবর্তন নয়, বরং অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখাচ্ছেন। তারেক রহমানের এই সাক্ষাৎকার এবং সাম্প্রতিক রাজনৈতিক পদক্ষেপগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় বিএনপি নানাভাবে প্রমাণ করতে চাইছে বিএনপি এখন আর কেবল রাজপথের আন্দোলনকারী দল নয়, রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত দলটির নামও বিএনপি। শেখ হাসিনার সন্তানদের অর্থাৎ জয় পুতুলদের রাজনীতিতে ফেরার বিষয়ে তার ইতিবাচক মন্তব্য আদতে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের আশ্বস্ত করার একটি কৌশল, যাতে তারা জামায়াতের দিকে না ঝুঁকে বা নির্বাচন বর্জন না করে বিএনপির বাক্সে ভোট দেয়। জরিপে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং আওয়ামী লীগের ভোটারদের বিএনপির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা সব মিলিয়ে 2026 সালের নির্বাচনের মাঠ এখন বিএনপির অনুকূলে বলেই মনে হচ্ছে। তবে জামায়াতের মাঠ দখলের তৎপরতা এবং তাদের নীরব ভোট ব্যাংক বিএনপির এই সমীকরণে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত। তবে এটুকু নিশ্চিত, তারেক রহমানের এই সব কথা আসলে কতটুকু ফলবে ভবিষ্যতে তা দেখতে সময়ের হাতে সব ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সাধারণ আওয়ামী লীগারদের দরদ ভালোবাসা আগে থেকেই পরীক্ষিত। জান যায় তবু দল ছাড়ে না, এমন প্রবাদও সচল। তাছাড়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের চেয়ে সেরা আর কেউ নেই, একথাও জানে সবাই। কিন্তু এবারের চিত্র আলাদা, কারণ আওয়ামী লীগ না থাকছে সরকারে, না থাকছে বিরোধী দলে। তাই বলে কি আওয়ামী লীগ হাওয়া হয়ে যাবে? বিশ্লেষকরা বলছেন না, বরং কৌশল করেই বেঁচে থাকার পথটা তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সন্দেহাতীতভাবে আওয়ামী লীগের কোটি কোটি ভোটারের কাছে এখন বিএনপি ছাড়া আর গতি নাই। জামায়াত জোট আসলে যে আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না, সেটা আওয়ামী লীগ বুঝে গেছে আগেই। মুক্তিযুদ্ধ, দেশ প্রশ্নে বড় বিবাদ, জামায়াতের নেতাদের ফাঁসিতে ঝোলানোর পর একটা হিসাবও বাকি। ওদিকে দেশ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে একমাত্র বিএনপি। তাছাড়া সারা দেশে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কম বেশি যোগাযোগ সবসময় ছিল। পঞ্চগড় থেকে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর থেকে চট্টগ্রাম, দেশের মানচিত্রের যেখানেই হাত রাখা হোক না কেন, চিত্রটা এখন প্রায় একই। দলে দলে স্রোতের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিড় করছেন বিএনপির স্থানীয় কার্যালয়গুলোতে। হাতে রজনীগন্ধা বা ধানের শীষ, মুখে জিয়াউর রহমান ও তারেক রহমানের স্লোগান। দৃশ্যত মনে হচ্ছে দীর্ঘ ১.৫ দশকের ক্ষমতার দাপট দেখানো দলটির তৃণমূল এখন অস্তিত্ব রক্ষায় মরিয়া। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, যারা একসময় এলাকায় আওয়ামী লীগের প্রতাপশালী নেতা ছিলেন, তারাই এখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অবলীলায় বলছেন, আমরা আসলে মনে প্রাণে বিএনপি ছিলাম, পরিস্থিতির চাপে আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম। রাজনীতির মাঠে এই বয়ানটি এখন সার্ভাইভাল কিট বা বাঁচার একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভোল পাল্টানো কি শুধুই ভয় থেকে, নাকি এর পেছনে রয়েছে সুদূর প্রসারী কোনো রাজনৈতিক চাল? আওয়ামী লীগের নেতাকর্মীদের এই বিএনপি প্রীতির পেছনে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কারণ হলো নিরাপদ আশ্রয়। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে মাঝারি সারির নেতারা যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারা কেন জামায়াতে ইসলাম বা অন্য কোনো দলে যাচ্ছে না? বিশ্লেষকরা বলছেন, এখানেই কাজ করছে আওয়ামী লীগের সেই পুরনো রাজনৈতিক হিসাব। জামায়াত বা অন্যান্য ইসলামী দলগুলোর প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের ঐতিহাসিক ভীতি কাজ করে। গত ১৫ বছরে জামায়াতের উপর যে স্টিম রোলার চালানো হয়েছে, যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে নিবন্ধন বাতিল, সবকিছুর হিসাব জামায়াতের কাছে কড়ায় গণ্ডায় আছে। আওয়ামী লীগাররা ভালো করেই জানেন সেখানে যাওয়া যাবে না কোনোভাবেই। সে তুলনায় বিএনপিকে তারা মডারেট বা নমনীয় প্রতিপক্ষ হিসেবেই দেখে এসেছে। তাছাড়া তৃণমূল পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে আত্মীয়তা, ব্যবসায়িক সম্পর্ক এবং সামাজিক যোগাযোগ অনেক ক্ষেত্রেই বিদ্যমান। গ্রামের চায়ের দোকানে বা স্থানীয় বাজারে যে বিএনপি নেতাটির সাথে আওয়ামী লীগ নেতার প্রতিদিন দেখা হতো, বিপদের দিনে সেই ব্যক্তিগত সম্পর্কটি এখন সেফটি ভালভ হিসেবে কাজ করছে। আওয়ামী লীগের কর্মীরা মনে করছেন, বিএনপির নেতারা অন্তত ব্যক্তিগত আক্রোশ থেকে তাদের শারীরিকভাবে নিগৃহীত করবেন না। এই সফট কর্নার বা নমনীয় জায়গাটি এখন আওয়ামী লীগারদের বিএনপিতে যোগদানের প্রধান গেটওয়ে। তারা ভাবছেন, বিএনপি ক্ষমতায় এলে বা নেতৃত্বে থাকলে অন্তত জানটা বাঁচবে, যেটা জামায়াতের ক্ষেত্রে নিশ্চিত নয়। তবে এই পরিস্থিতির সাথে ইতিহাসের এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গত ১৭ বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বারবার অভিযোগ উঠত ছাত্রদল এবং শিবিরের একটা বিশাল অংশ কৌশলে ছাত্রলীগে ঢুকে পড়েছে। তারা সেখানে মিশে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে এবং সময় মতো ভেতর থেকেই আওয়ামী লীগকে দুর্বল করেছে। আজ যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটছে, তবে উল্টো পথে। আওয়ামী লীগ এখন শিবির স্টাইল বা আন্ডারগ্রাউন্ড কৌশল নিচ্ছে। প্রকাশ্য রাজনীতিতে যেহেতু এখন তারা কোণঠাসা, তাই বিএনপির ছাতার নিচে আশ্রয় নিয়ে তারা মূলত একটি ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাবস্থা পার করতে চাইছে। ১৭ বছর ধরে শিবির যেভাবে গুপ্ত অবস্থায় থেকে টিকে ছিল এবং একসময় প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, ঠিক সেভাবে আওয়ামী লীগও যদি এখন বিএনপির পোশাক পরে টিকে থাকে, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। বিষয়টি আরো গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। যারা এখন বিএনপিতে যোগ দিচ্ছেন, তারা কি সত্যিই আদর্শিক কারণে দল বদলাচ্ছেন, নাকি এটি একটি কৌশলগত পিছুহটা? চমকপ্রদ তথ্য হলো, এই যোগদান প্রক্রিয়ায় যারা আসছেন, তারা নিজেদের বাধ্য হয়ে আওয়ামী লীগ করা ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করছেন। অথচ খোঁজ নিলে দেখা যাবে, এদের অনেকেই গত আমলগুলোতে ঠিকাদারি,
বালুমহাল নিয়ন্ত্রণ, হাটবাজার ইজারা এবং স্থানীয় সালিশ বাণিজ্যের হর্তাকর্তা ছিলেন। ক্ষমতা চলে যাওয়ার পর এই অর্থনৈতিক সাম্রাজ্য টিকিয়ে রাখতেই তাদের এখন সরকারি বা ক্ষমতার কাছাকাছি থাকা দলের তকমা প্রয়োজন। আওয়ামী লীগ নেই, তাই বিএনপি সই, অর্থাৎ তারা দল পাল্টাচ্ছেন কিন্তু স্বভাব বা উদ্দেশ্য পাল্টাচ্ছেন না। তারা এখন বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে সময় ক্ষেপণ করছেন, যাতে মামলা হামলা থেকে বেঁচে থাকা যায় এবং সময় মতো আবার নিজেদের আসল রূপে ফেরা যায়। রাজনীতিতে একে বলা হয় প্যারাসাইট স্ট্র্যাটেজি বা পরগাছা কৌশল। যখন নিজের গাছ মরে যাওয়ার উপক্রম হয়, তখন অন্য একটি শক্তিশালী গাছে ভর করে বেঁচে থাকা এবং সুযোগ বুঝে সেই গাছটিকেই গ্রাস করা বা ব্যবহার করা। বিএনপির হাইকমান্ড হয়তো ভাবছে দল ভারী হচ্ছে, কিন্তু তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা দেখছেন অশনি সংকেত। দীর্ঘ 17 বছর যারা হামলা, মামলা, গুম এবং খুনের শিকার হয়েও মাটি কামড়ে পড়েছিলেন, তারা এখন দেখছেন তাদের সেই নির্যাতনকারীরাই আবার তাদের পাশে এসে বসছেন। ফরিদপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড়ের মতো জায়গাগুলোতে বিএনপির স্থানীয় ত্যাগী নেতারা ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, যাদের কারণে আমরা এতদিন ঘরে থাকতে পারিনি, আজ তারা ফুলের মালা গলায় দিয়ে আমাদেরই নেতা হতে চাইছে। এই হাইব্রিড বা নব্য বিএনপি নেতাদের অনুপ্রবেশ দলে দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা বা সিভিল ওয়ার তৈরি করতে পারে। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো এই নব্য বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগাররা আসলে আওয়ামী লীগেরই স্লিপার সেল হিসেবে কাজ করবে কিনা। বিশেষজ্ঞদের ধারণা, এখনকার বৈরী পরিবেশে নিজেদের গুটিয়ে রাখা এবং বিএনপির কাঠামোর মধ্যে মিশে যাওয়াটাই তাদের প্রাইমারি টার্গেট। কিন্তু 5 বা 10 বছর পর যখন রাজনৈতিক আবহাওয়ার পরিবর্তন হবে, তখন এই নেতারাই আবার তাদের পুরনো জয় বাংলা স্লোগানে ফিরে যাবে। বিএনপি মনা বিশ্লেষকরা বলছেন, বিএনপির কাঠামোর ভেতরে থেকে তারা যদি বিএনপির সাংগঠনিক দুর্বলতাগুলো চিহ্নিত করে এবং ভবিষ্যতে আওয়ামী লীগের পুনরুত্থানে সেই তথ্য কাজে লাগায়, তবে তা হবে বিএনপির জন্য আত্মঘাতী। যেভাবে ট্রোজান হর্স গ্রিকরা ট্রয় নগরীতে ঢুকিয়েছিল, ঠিক সেভাবে আওয়ামী লীগ তার কর্মীদের বিএনপির দুর্গে ঢুকিয়ে নিজেদের টিকিয়ে রাখতে পারে। তাছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের এই গণহারে বিএনপিতে যোগদান প্রমাণ করে যে বাংলাদেশের তৃণমূল রাজনীতিতে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতিই মুখ্য। এখানে দল পরিবর্তন মানে জামা পরিবর্তনের মতো সহজ বিষয়। পঞ্চগড়ে দেখা গেছে বিএনপি ও অন্য দলের প্রার্থীরা একে অপরকে আলিঙ্গন করছেন, কিন্তু এর আড়ালে তৃণমূলের রাজনীতিতে যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে, তা ভবিষ্যতে বিএনপির ভোট ব্যাংকেও ধস নামাতে পারে। কারণ সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপিকে সমর্থন দিয়েছিল, তারা যদি দেখে সেই পুরনো মুখগুলোই নতুন মোড়কে ফিরে এসেছে, তবে তারা বিকল্প শক্তির সন্ধান করতে বাধ্য হবে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় এই নব্য যোগ দেওয়া নেতাদের কারণে অভ্যন্তরীণ সংঘাত বা ইনফাইটিং এর খবর পাওয়া যাচ্ছে। ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পরপরই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুরনো কর্মীরা নিজেদের অবস্থান হারাতে চাইবেন না, আর নতুনরা চাইবেন দল দখল নিতে। এই দ্বন্দ্বে সাংগঠনিক শক্তি দুর্বল হতে বাধ্য। আওয়ামী লীগ হয়তো এখন দৃশ্যপটে নেই, কিন্তু তাদের অস্তিত্ব ছায়া হয়ে বিএনপির ভেতরেই বড় হচ্ছে। রাজনীতির এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত কারা জিতবে, ত্যাগীরা নাকি সুবিধাবাদীরা, নাকি আওয়ামী লীগ তাদের এই সুচতুর কৌশলে বিএনপির কাঁধে বন্দুক রেখেই নিজেদের পুনর্বাসনের কাজটা সেরে ফেলবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাকলো। তবে আপাতত এটা নিশ্চিত, বিএনপির পোশাক গায়ে দিয়ে আওয়ামী লীগের আত্মরক্ষার এই মিশন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করছে, যার নাম হতে পারে পলিটিক্যাল ক্যামোফ্লেজ বা ছদ্মবেশের রাজনীতি।